আসসালামু আলাইকুম সবাইকে। 45তম বিসিএস লিখিত ফুল কোর্সে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ইংরেজ ইংলিশ লেকচার 14 আমাদের ক্লাসে থাকবেন আবরার ভাইয়া এবং আরাফাত ভাইয়া। আমাদের ক্লাসটা আরো কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা ক্লাসে জয়েন করেছি সবাই একটু অপেক্ষা করি। ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে?
সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট ভাই এবং আপুরা, আমরা কি ক্লাসটা তাহলে শুরু করতে পারি না? ওকে, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এসে রাইটিংটা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা। আচ্ছা, যারা কোশ্চেন করতে চান হ্যান্ড রেজ করেন। পারমিশন দেওয়া আছে, আনমিউট করে অধিকারী ভাই প্রশ্ন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আমি প্যাসেজ সলভ করতে গিয়ে কন্টেক্সচুয়াল যে মিনিংটা আছে ওখানে একটু কনফিউজ হচ্ছি। মনে করি যে টক্সিকের হয়তো প্যাসেজে অর্থটাই টক্সিসিটিটাই বোঝাচ্ছে, হয়তো পয়জনাস বোঝাচ্ছে, তো সেখানে আমি আপনার কি কথাটা আমি বুঝতে পারিনি, একটু কেটে কেটে আসছে, আরেকবার বলেন। হ্যাঁ, আমি বলছি যে কন্টেক্সচুয়াল মিনিং এ জি, মনে করি টক্সিক একটা ওয়ার্ড, এখানে প্যাসেজেও এটা পয়জনাসই বোঝাইছে, সেক্ষেত্রে কি শুধু পয়জনাস লিখবো নাকি হুইচ ক্রিয়েট টক্সিসিটি, মানে এটা একটু ব্রডলি লিখবো? মিনিংটা আমি বলেছিলাম যে যখন মিনিং চায় এটা এক শব্দ কিংবা একাধিক শব্দ দুইভাবে লেখা যায়, যে কোনো একটা লিখলেই হয়। সিনোনিম চাইলে এক শব্দে দিতে হয়। জি ভাই, যদি সিনোনিম হয় কন্টেক্সচুয়াল মিনিং এ সেখানে দিলেও প্রবলেম হবে না, সেটাই তো ভাই? হ্যাঁ, সিনোনিম গুলো এক শব্দে দিতে হয়। জি, জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা। আজকের ইংরেজি 14 নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের লেকচারের মোটামুটি শেষ প্রান্তের দিকে চলে আসছে, আজকে 14 নম্বর লেকচার আসতেছে। সো এসে রাইটিং নিয়ে একটু কথা। এসে রাইটিং থেকে আসলে অনেক মার্ক ক্যারি করে, তাই না? কেউ বলতে পারবে এসেতে কত মার্কস? 50 মার্কের এসে। আর ম্যাথে কত মার্কস? মেন্টাল অ্যাবিলিটি ছাড়া শুধু ম্যাথে কত মার্কস? তাহলে এখান থেকে কি বুঝলেন? একটা এসে যদি 50 মার্ক হয়, একটা গণিত পরীক্ষা যদি 50 মার্ক হয়, তারপরে দুইটাই আসলে অনেক ম্যাটার করে। তবে এখানে একটা ফরচুনেট এবং আনফরচুনেট বিষয় বলি, সেটা হচ্ছে যে এসে রাইটিংটার ক্ষেত্রে আপনার লেখাটা অনেক বেশি করে লিখতে হয়, কিন্তু আপনি ম্যাথে যেমন 50-এ চাইলে 50 তুলতে পারবেন, এসেতে কখনো এরকম তুলতে পারবেন না। তো আপনি যদি এসেতে অ্যারাউন্ড 30 পান বা 30+ পান, তাহলে আমি বলবো 30+ হলে ভালো, 40+ আশা করা উচিত হবে না। কি বলছি বুঝতে পারছেন? যত ভালোই লিখেন 40-এর বেশি পাবেন এটা আশা করতে যাবেন না। 35 ডিসেম্বর, গুড মার্ক। ঠিক আছে, আমাদের এর আগের বিসিএস এ আমি মার্কশিট দেখেছিলাম, ইংরেজিতে এভারেজ মার্ক থাকতো 100 থেকে 115-র মধ্যে। খুব অল্প সংখ্যক, খুবই অল্প সংখ্যক মানুষ 115 বা 120+ পেয়েছে। ঠিক আছে, তো যখন আমি বিসিএস রিটেন ক্যান্ডিডেটদের সাথে এসে রাইটিংটা নিয়ে কথা বলি, প্রথম প্রশ্নটা আসে, ভাই এসে কত বড় লিখবো, কত পেজ লেখা উচিত? তো এটার আনসারটা আমি দেই যে যত পেজ পারেন তত পেজ লেখা উচিত। মোটামুটি আসলে ওখানে বলা থাকে যে 1000 ওয়ার্ডস। 1000 ওয়ার্ডস কিন্তু অনেক বেশি। 1000 ওয়ার্ডস কিন্তু অনেক। তো যখন মোটামুটি বলা হয় আসলে 1000 ওয়ার্ডস, এটা চিন্তা করা যায় যে আসলে 1000 ওয়ার্ডস হয়তো বা আমি লিখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এই জন্য এসেটার জন্য বেস্ট স্ট্র্যাটেজিটা কি? বেস্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে এসের জন্য একটা নির্দিষ্ট টাইম রেখে দেওয়া, যে আমি 1 ঘন্টা এসে লিখবো, আমি 1 ঘন্টা 10 মিনিট এসে লিখবো, 1 ঘন্টা 15 মিনিট এসে লিখবো। এই 1 ঘন্টা 10 বা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 আমি একটানা শুধু এসেই লিখবো।
এবার আমি যত পেজ পারি তত পেজ লিখে আসবো। আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? ওয়ান পেজে কত ওয়ার্ড ধরে, এটা আসলে আমার মনে হয় না যিনি পরীক্ষক খাতা দেখবেন উনি আপনার আসলে ওয়ার্ড গুনতে যাবেন। এটা আসলে একটা 1000 ওয়ার্ডস বলা মানে এখানে কোনো পরীক্ষকের পক্ষে বসে 1000 ওয়ার্ড গুনা সম্ভব কারো খাতার মধ্যে? আপনারা বলেন। পরীক্ষক যখন খাতা দেখেন তার হাতে আসলে এত সময় নাই বসে বসে 1000 ওয়ার্ড গুনা। 1000 ওয়ার্ড বলে দেওয়া মানে হচ্ছে আপনি যত পারেন তত লিখেন। এটা হচ্ছে ইন জেনারেল অ্যাপ্লাইড মিনিংটা এটা। আমি কি কথাটা বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? আমাদের যারা পিএসসি তে পরীক্ষক হিসেবে থাকেন তারা ম্যাক্সিমামই দেখা যায় যে খুব সিনিয়র ক্যাটাগরির মানুষ, প্রফেসর টাইপের বা অনেক আগে তার সময় একটু বয়স্ক, মোটামুটি বয়স্ক অভিজ্ঞ মানুষ। তো যারা এই ধরনের বয়স্ক এবং অভিজ্ঞ মানুষ থাকেন তারা কিন্তু একটা জিনিস বেশি দেখেন, সেটা হচ্ছে ট্রেডিশনাল স্টাইলে লিখছে কিনা। আপনি যে প্রফেসরকে অনেক আহামরি লিখে জ্ঞান জ্ঞান দেখে চমক লাগাইতে পারবেন এটা কিন্তু পসিবল না। তাহলে ওনারা কি আশা করেন? ওনারা আশা করেন যে মোটামুটি তার একটা সে পাতা বাই পাতা লিখে যাইতে পারে কিনা, মোটামুটি একটা ভালো মানের সে লিখতে পারে কিনা। আপনার লেখাটা যে 100% একুরেট হবে, নো গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকবে, এরকম কিন্তু কারোর পক্ষেই হয়তোবা লেখা সম্ভব না 1000 ওয়ার্ডস 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে। এটা হয়তো কারোর পক্ষে সম্ভব না। কিন্তু কিছু না কিছু মিস্টেক থাকবে, কিছু না কিছু আসবে। কিন্তু কথা হচ্ছে কতটুকু আপনি লিখতে পারেন, মোদ্দা কথা মানে কতটা কম ভুল করে কত বেশি লিখতে। আপনার লাইনে লাইনে যদি এখন পড়তে গিয়েই ভাঙা ভাঙা ইংরেজি চোখে পড়ে, লাইনে লাইনে যদি ভুল ধরা পড়ে তাহলে একরকম ইমপ্রেশন। আবার যে না পড়া যাচ্ছে ভালোই লিখছে মোটামুটি, অনেকটুকু পড়ার পর একটুখানি কি হচ্ছে তাইলে আরেকটু ইমপ্রেশন। কথাটা বুঝেন নাই আমার কথা? আমি কি বলছি, আপনি ইন জেনারেল চিন্তা করেন, খুব বেশি কমপ্লিকেটেড চিন্তা করার কোন দরকার নেই। নর্মালি চিন্তা করেন যে আমি যদি একজন টিচার হইতাম, ইংরেজিটা পড়ার পরে আমার কাছে কেমন লাগতো এটা একটা, আর কতটুকু লিখছে, এই দুইটা মিলে আপনি কিন্তু ওভারঅল মার্কিংটা করার চিন্তা করতেন নাকি? ঠিক? আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? এখন এসে লেখার প্যাটার্নটা সম্পর্কে, বিশ্বে এসে লেখাটা এখন একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। আমরা যখন আইএলটিএস পরীক্ষা বা জিআরই পরীক্ষার কথা দেখি, ওখানে এসে রাইটিং গুলাতে সাধারণত পাতা বা শব্দের হিসাব করে না। এরা একটা নির্দিষ্ট একাডেমিক প্যাটার্ন সে জানে কিনা, ওই অনুযায়ী সে লিখতে পারে কিনা এটা ফোকাস করে। আনফরচুনেটলি বাংলাদেশের সিস্টেম এখনো সে মান্দাতার আমলে রয়ে গেছে। পিএসসির মতো একটা জায়গা যেখানে সেই আগেকার সিস্টেমে এসে লেখাটা চলতেছে। এই এসে লেখাটা অনেকটা আসলে কি যে আপনার 9-10-এ আমরা যে এসে লিখতাম, ডু ইউ রিমেম্বার? আপনারা 9-10-এ এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা এসে লিখতেন কিভাবে, কি ধরনের ছিল? তখন কি ধরনের ছিল বলেন তো? 9-10-এ এসে গুলো আমরা সাধারণত পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে প্যারা প্যারা করে মোটামুটি কোনোটারই ডেপথে যাওয়া লাগতো না, কে কত বেশি পয়েন্ট দিতে পারছে তার উপরে মার্কস, তাই না? এখন অনেকটা মেন্টালিটি এরকমই রয়ে গেছে অনেক টিচারদের। এটা একটা খুব আনফরচুনেট বিষয়। ঠিক আছে? এবং খাতা যারা দেখেন আসলে এটা কারা দেখেন এটাও একটা প্রশ্ন, যে আদৌ আহ মানে আসলে তারা কি ধরনের টিচারদেরকে এনে খাতা দেখাচ্ছেন এটা একটা বিষয়। সো এখানে এখানেও জিনিসটা অনেকটা এরকমই, যারা পূর্ববর্তী লিগে ইয়ে কথা ভালো ক্যাডার পেয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এসে কিভাবে লিখেছেন, তো তারা কিন্তু ওই সেই 9-10 এসএসসি এইচএসসি যে লেখার স্টাইল ওইভাবেই তারা লিখে গেছে। এটা তারা দাবি করছে যে না তারা পাতা লিখে গেছে, দ্যাটস ইট। এই একাডেমিক রাইটিংটা যে খুব একটা ফলো করে তা না। তারপরেও আমরা কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাবো যে উপায়ে হচ্ছে একটা লেখা সাধারণত একটু সুন্দর করে লেখা যায়, কিভাবে এটা এক্সপ্লেন করা যায়। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমরা একটু প্রথমে হচ্ছে বেটার রাইটিং জিনিসটা কি। লেখা তো সবাই লিখতে পারে, তো কোন লেখাটা পড়তে ভালো লাগে এবং কোন লেখাটা পড়তে ভালো লাগে না এটা সম্পর্কে একটু আমাদের বুঝতে হবে। লেখাটা পড়তে আমাদের তখনই ভালো লাগে যখন লেখাটা একটা সেন্ট্রাল থিম বা একটা সেন্ট্রাল অ্যালাইনমেন্টের মধ্য দিয়ে যায়। লেখাটা যখন অনেক বেশি হ্যাফাজার্ড হয় তখন সেই লেখাটা পড়তে ভালো লাগে না, বা যে রিডার
জিনিসটা লিখতে থাকবে। আমি যে কথাগুলো বলবো আপনারা একটা কাগজ কলম নিতে পারেন এবং এটা একটা নোট রাখতে পারেন যে কি কি বিষয় আপনি ফলো করে এসেটা লিখবেন। আছে কাগজ কলম সবার সাথে? আছে নাকি নাই? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে পয়েন্ট গুলাকে ডিসাইড করে ফেলবো যে আমি কি কি পয়েন্টে লিখতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমার একটা ইন্ট্রোডাকশন থাকবে, সবার শেষে একটা কনক্লুশন থাকবে, এটা তো মোটামুটি শিওর, তাই না? তা এখন যখন আমার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা ফিক্স, এখন আমার মাঝখানে কি থাকবে? বডি প্যারাগ্রাফ গুলো থাকবে। এখন এই বডি প্যারাগ্রাফ গুলোতে আমি কি কি জিনিস নিয়ে আলোচনা করতে পারি? তো টপিক গুলার ক্ষেত্রে সাধারণত এমন ধরনের টপিক আসে যে টপিক গুলা সম্পর্কে লিখতে আপনার আলাদা জ্ঞানের কোনো প্রয়োজন নাই। বিশেষ পরীক্ষায় সাধারণত 3টা করে অপশন দেওয়া থাকে, 3টার যে কোনো একটা পয়েন্টে এসে লেখা যায়। আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে যে সাধারণত কয়টা অপশন দেওয়া থাকে? 3টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক নিয়েই লেখা যায়। তো যেহেতু 3টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক আপনি এমন পাবেন যে টপিকটা সম্পর্কে আপনি যদি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কোনো নলেজ নাও রাখেন বা ডেটা বা তথ্য বা উপাত্ত যদি আপনার কাছে নাও থাকে, স্টিল আপনি ওই পয়েন্ট গুলাতে কিছু না কিছু লিখে আসতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে যে একটা খুব কমন প্রশ্ন আসে, হ্যাঁ এসেতে আমি পয়েন্টের নাম দিব কিনা। এই ব্যাপারে 2 ধরনের মতামতই পাওয়া যায়। কেউ কেউ বলেন পয়েন্টের নাম উল্লেখ করে দিতে, কেউ কেউ বলেন পয়েন্টের নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, লিখে গেলে ভালো। ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় সেটা হচ্ছে পয়েন্টের নাম কখনো এসেতে লেখা হয় না। আমি আরেকবার একটু রিপিট করি, ইন্টারন্যাশনাল বিভিন্ন টেস্ট পরীক্ষাগুলোতে যখন এসে আসে ওগুলাতে কখনোই কোনো অবস্থাতেই এসেতে পয়েন্টের নাম লেখা হয় না। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে সাধারণত আমরা যে এসে গুলা লিখি, এই এসে গুলা ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলোতে আসে এসে গুলার মতো না, কিংবা আমরা ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্নগুলো দেখি এসের এই ধরনের প্রশ্নগুলোর মতো না। কারণ এখন টপিক যদি হয় ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ, এখন ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ যদি একটা টপিক হয়, এই টপিকে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে লিখাই ভালো। আপনাদের মধ্যে কেউ আইএলটিএস দিয়েছেন কেউ, বা জিআরই দিয়েছেন, এরকম কেউ আছেন? যদি কেউ থেকে থাকেন এবং তারা যদি আপনার এসের কোশ্চেন গুলো, ওখানে এসের কোশ্চেন আর এখানে এসের কোশ্চেন গুলো দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ওই ধরনের এসে গুলো আর আমাদের এইখানে যে ধরনের এসে গুলো লিখতে দেয়, 2টা ধরনের এসে সেম ক্যাটাগরির না। এটা প্রশ্নের ধরনেই আলাদা হয়ে যাচ্ছে। বিসিএস পরীক্ষার এসে গুলাতে একাডেমিক রাইটিং এর মূল্যায়ন হচ্ছে না, বরং ট্রেডিশনাল ওই এসএসসি এইচএসসি স্টাইলেই কিন্তু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সো এসে পয়েন্ট উল্লেখ করে লেখাটা আমি বলবো না অপরাধ বা এটা ঠিক না, আমি এটা বলছি না, কিন্তু আমি বলছি এটা বর্তমান বিশ্বের ট্রেডিশন, মোস্ট অ্যাভেলেবল কি এরকম ট্রেডিশন না। ঠিক আছে? একজন প্রশ্ন করেছেন, ভাই আইএলটিএস করলে কি রিটেনে ভালো করা পসিবল না? এরকম কোনো কিছু ব্যাপার না। আইএলটিএস এক ধরনের পরীক্ষা, বিসিএস রিটেন ইংরেজি আরেক ধরনের পরীক্ষা। আমরা তো পয়েন্ট করে লিখবো, আপনি কিভাবে লিখবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি এই কথাটা আগেই বলেছি যে 2 রকমই আছে, অনেকেই বলে পয়েন্ট করে লিখতে, অনেকে বলে পয়েন্ট না করে লিখতে। তো দুইটা সাইডে স্ট্রং যুক্তি আছে। আমি যদি ক্যান্ডিডেট হতাম আমি পয়েন্ট করে দিতাম, এটা হচ্ছে আমার কথা। আমার কথাটা কি বুঝাতে পারছি না বুঝাতে পারিনি? আমি ক্যান্ডিডেট হলে আমি পয়েন্ট পয়েন্ট করেই লিখতাম, যদ্যপি যেখানে যেমন। বুঝেন না আমার কথা? যদ্যপি যেখানে যেমন, আমার প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায় যে কি ধরনের আনসার আমার কাছে এক্সপেক্ট করতেছে। আমার প্রশ্ন যদি হয় ট্রাফিক জ্যাম, হ্যাঁ, আমার প্রশ্ন যদি হয় ট্রাফিক জ্যাম, তাহলে আমার উত্তরের মধ্যে ইন্ট্রোডাকশন কনক্লুশন থাকবে, এটা স্বাভাবিক। আর আমার প্রশ্ন যদি এরকম হয়, হোয়াট আর দ্য ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম ডু ইউ থিঙ্ক, রাইট ডাউন এন এসে সাপোর্টিং ইউর আর্গুমেন্ট। যখন প্রশ্নটা হবে এরকম, একই কথা, এটাও এসেই চাইছে, কিন্তু প্রশ্নটার ধরনটা দেখছেন, তার মানে এই জায়গায় পয়েন্টটা চলবে না। ঠিক আছে?
এটা হচ্ছে বিষয়। ওকে, এটা গেল একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন আসেন আমরা লেখার প্যাটার্নের ক্ষেত্রে। লেখার প্যাটার্নের ক্ষেত্রে আমি কথাটা আগেই বলেছি যে আপনারা লেখা শুরু করার আগে একটা ড্রাফট করবেন। কি করবেন? ড্রাফট করবেন যে আমি একটা জিনিসকে মোটামুটি কতগুলো অ্যাঙ্গেলে এটাকে সাপোর্ট করে কতগুলো পয়েন্ট তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল, তা আপনি যদি চিন্তা করেন, আপনি যদি 5টা পয়েন্ট বের করতে পারেন, যে আপনি মাত্র 5টা আঙ্গিক বের করতে পারছেন, তাহলে এখন কি করতে হবে? প্যারাগ্রাফ গুলো বড় করতে হবে, কারণ আমার পয়েন্ট মাত্র 5টা। তাহলে প্রতিটা প্যারাগ্রাফ সাইজে বড় হয়। আর আপনি যদি 12টা 14টা পয়েন্ট বের করতে পারেন, তাহলে প্যারাগ্রাফ গুলো মোটামুটি একটা প্যারাগ্রাফ ছোট হইলেও কিন্তু কোনো অসুবিধা নাই। কথাটা কি বুঝে গেছে না যায়নি? বুঝে থাকলে ইয়াস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আমার কাছে যদি প্রশ্ন আসে ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ, তাহলে আমাদের কাজ কি? প্রথম কথা হচ্ছে কয়টা ফেস্টিভ্যালের নাম আমার মনে আছে আমি লিখে ফেলি। ওই ফেস্টিভ্যাল গুলো যখন আমি ফেস্টিভ্যালটা একটা নোট ডাউন করে ফেলবো, তার জন্য টুকটাক কিছু ইনফরমেশন বা ডেটা আমার মাথায় থাকে, আমি টুকটাক করে রাফের মধ্যে লিখে ফেলবো। হ্যাঁ, ফেস্টিভ্যাল গুলোর এই বিষয়গুলো আমি ফোকাস করি। ঠিক আছে, গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, ফেস্টিভ্যাল গুলার আর কি হতে পারে? ধরেন ফেস্টিভ্যাল গুলার কিছু কোনোটা ক্ষেত্রে ফেস্টিভ্যাল গুলো আমাদের জীবনে কি ধরনের কালচারাল ডাইভার্সিটি তৈরি করে, তাহলে আপনি একটা পয়েন্ট দিতে পারেন কালচারাল ডাইভার্সিটি ইন ফেস্টিভ্যালস। ঠিক আছে, এরকম করে আপনি চাইলে পয়েন্ট দেবেন। তা আবার আপনি যদি একটু সুন্দর একাডেমিক রাইটিং ক্যাটাগরি বলতেন, তাহলে বাংলাদেশের ফেস্টিভ্যাল গুলাকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কালচারাল, একটা হচ্ছে রিলিজিয়াস, আর একটা হচ্ছে আপনি বললেন যে জাতিতাত্ত্বিক। ঠিক আছে, যেটা আপনার হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট জাতির জন্য প্রযোজ্য। এরকম নানান ভাবে আপনি একটা অর্গানাইজ করে তারপরে 3টা ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি করে আপনি ফেস্টিভ্যাল গুলাকে ডেসক্রাইব করতে পারেন। এরকম, অর্থাৎ আপনি কিভাবে আপনার রাইটিংটাকে অর্গানাইজ করতে চান, এটাকে আপনি আগে একটা পরিকল্পনা করেন, তারপরে লেখা শুরু করেন। দিস থিং চেঞ্জেস দ্য হোল রাইটিং ইমপ্রেশন অফ ইয়ার্স। ঠিক আছে, গেল। এবার 2 নাম্বার বিষয় হচ্ছে, অনেকে একটা প্রশ্ন করে যে ভাইয়া আমি যখন এসেটা লিখবো, এতে কি আমি কোটেশন দিব, ডেটা দিব, কি ধরনের ডেটা দিব, এখানে কি ম্যাপ দেওয়া উচিত হবে? আমি একটা একটা করে কথা বলছি। আপনি চাইলে কোটেশন, ডেটা, ফিগার, টেবিল, ম্যাপ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি আবারও রিপিট করছি, আপনি চাইলে কোটেশন, ডেটা, ফিগার, ম্যাপ, টেবিল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো আপনি এগুলো যদি আপনার ক্লেমকে বা সাপোর্টকে স্ট্রং করতে ব্যবহার করেন, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই ডেটা গুলা বা এই ম্যাপ গুলা বা এগুলা কিভাবে আসে, কোন ক্যাটাগরির ভিত্তিতে আমি এটা কিভাবে প্রেজেন্ট করব? দ্যাটস দ্য থিং। যে ভাই আমি কি একটা প্যারা করে আলাদাভাবে দিব ডেটা, নাকি কিভাবে কি প্রেজেন্ট করব, এই জিনিসটা আমি আজকের ক্লাসে আপনাদেরকে আলোচনা করব। ঠিক আছে, নয়ন ভাই আপনি ওই সেম কথাটাই বলেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন এর মধ্যে আমি আমার উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছি। আপনি বোধহয় ছিলেন না। আমি আগেই বলেছি, আপনি ইন্ট্রোডাকশন বা কনক্লুশন এই কথাটা আপনি উল্লেখ করতে পারেন, উল্লেখ নাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে আমি বলেছি, আমি যদি আপনাদের জায়গায় একজন বিসিএস রিটেন ক্যান্ডিডেট হতাম, আমি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কথাটা লিখতাম। আপনি যদি না লিখেও করতে পারেন, এটাও করা যায়, এমন না যে করা যায় না তা না, এটাও করা যায়। দিস ইজ অলসো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কারণ এখানে কিন্তু আমরা ইন্ট্রোডাকশন বা কনক্লুশন কথাটা তখন বলি না যখন জিনিসটা একাডেমিক রাইটিং হয়, কিন্তু আমাদের এই এসে এখানে কোথাও বলে দেওয়া নাই যে এটা একাডেমিক রাইটিং। রাইটিং অনেক ধরনের আছে, এর মধ্যে একটা হচ্ছে একাডেমিক রাইটিং, আর একটা হচ্ছে নর্মাল জেনারেলাইজড রাইটিং। এগুলো কিন্তু এসএসসি এইচএসসি এর মতো। এসএসসি এইচএসসি তে আপনারা এসে কিভাবে লিখতেন? পয়েন্ট পয়েন্ট করে লিখতেন না পয়েন্ট ছাড়া লিখতেন? আমি আমার কথাটা বলেছি, আমি কোনোটাই কিন্তু জোর জোর করে দিই নাই। এছাড়া লিখেন না, অসুবিধা নেই, বোথ আর অ্যাকসেপ্টেড, কিন্তু দুইভাবেই এসে লেখা যায়। ঠিক আছে।
ওকে, এখন আসেন আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে, আমি স্লাইড গুলো একটু একটু করে আলোচনা করে এসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার একটু ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। তা আমরা যখন একটা এসে লিখি, একটা এসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থিসিস স্টেটমেন্ট, এবং যেটার উপর বেসিস করে আপনার হচ্ছে রাইটিংটা চলে। তো এই জিনিসটা কি এবং এটা কিভাবে হয় আমি এটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে একটা এসে থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি, জাস্ট আ মিনিট প্লিজ। কোন একটা কারণে অ্যানোটেশনটা কাজ করতেছে না। আমাকে একটু 1 মিনিটের জন্য এক্সকিউজ করবেন প্লিজ। তো আমরা যখন একটা এসে লিখি, একটা এসের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি? থিসিস স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে আপনার সমগ্র এসেতে আপনি কি বলতেছেন তা এক সেন্টেন্সে, এক সেন্টেন্সের সামারি, ওয়ান সেন্টেন্স সামারি। তো নরমালি থিসিস স্টেটমেন্টটা কোথায় থাকে? থিসিস স্টেটমেন্ট থাকে হচ্ছে লাস্ট সেন্টেন্স অফ ইন্ট্রোডাকশন। আপনার কিন্তু প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, আপনার কিন্তু কোনো অবস্থাতেই মার্ক করে দেওয়ার প্রয়োজন নাই। মার্ক করে দেওয়ার প্রয়োজন নাই যে এটা আপনার থিসিস স্টেটমেন্ট। কোনো অবস্থাতে এটা মার্ক করে দেওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার মতোই লিখে যাবেন নর্মালি। কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশনের শেষ সেন্টেন্সটাকে আপনি আপনার মতো এটাকে একটা সুন্দর শেপ আপে নিয়ে আসবেন, কারণ ফার্স্ট প্যারাগ্রাফের শেষ সেন্টেন্সটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু ক্যারি করে। আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই কিরকম হতে পারে, যেমন ধরেন আপনার কাছে টপিকটা দেওয়া হলো ট্রাফিক জ্যাম। আমি আবার কথাটা কি বলছি বলেন তো? আপনার কাছে টপিকটা দেওয়া হয়েছে ট্রাফিক জ্যাম। আপনি ইন্ট্রোডাকশনে লিখবেন, ইন্ট্রোডাকশন শুরুতে যেয়ে বলতে পারেন ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য নোন প্রবলেমস টু বাংলাদেশ। সেই for a long decade traffic jam had been a major problem for Bangladesh, etc etc. আপনি হাবি জাবি যে বললেন, লাস্ট সেন্টেন্সটা হতে পারে ইন দিস এসে, লাস্ট সেন্টেন্সটা ইন্ট্রোডাকশন লাস্ট সেন্টেন্সটা কি হতে পারে? ইন দিস এসে the cause and the reasons, effects and possible solutions for traffic jam will be discussed. এই কথাটার মানেই হচ্ছে আপনার রেস্ট অফ দ্য পয়েন্টস এই তিনটা জিনিস থেকে আসতেছে। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? আপনি যখন এই কথাটা বলছেন তার মানে একজন বুঝে গেছে যে এখানে আপনি কি কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আপনি বিষয় আলোচনা করতেছেন ট্রাফিক জ্যামের রিজনস গুলা কি কি, রেজাল্টস গুলা কি কি, এবং হচ্ছে এগুলা কি কি। এইটা ফার্স্ট প্যারাগ্রাফের শেষ সেন্টেন্সে যখন আপনি করে দিবেন, তখন অটোমেটিক পুরো এসেটাতে আপনি আসলে কি বলছেন এক সেন্টেন্স থেকে একজনের বোঝা হয়ে গেল। কথাটা কি বুঝাইতে পারছি না পারিনি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন।
ওকে, আমি মনে হয় থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি এটা বুঝাইতে পারছি। নেক্সট যে জিনিসটা আপনাদের দ্বারা জানা দরকার সেটা হচ্ছে টপিক সেন্টেন্সটা। টপিক সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স অফ ইচ বডি প্যারাগ্রাফ। সে আপনার এসেটা ট্রাফিক জ্যামের উপরে লেখা, একটা বডি প্যারাগ্রাফ রিজনস অফ ট্রাফিক জ্যামের উপর। আমি আরেকবার বলি, পুরো এসেটা কিসের উপরে? পুরো এসেটা হচ্ছে ট্রাফিক জ্যামের উপরে। একটা ফর্মুলেশন দেখাই, এই। তাহলে এখানে আপনার কি হবে? ইন্ট্রোডাকশন। আচ্ছা গেল। এখন আপনার দ্বিতীয় বডি প্যারাগ্রাফটা ধরেন রিজনস, এটা হচ্ছে আপনার দ্বিতীয় বডি প্যারাগ্রাফ, রিজনস অফ ট্রাফিক জ্যাম। এখন এই যে সেকেন্ড বডি প্যারাগ্রাফের যে ফার্স্ট সেন্টেন্সটা আছে, ফার্স্ট যে সেন্টেন্সটা, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। আর ইন্ট্রোডাকশনের যে শেষ সেন্টেন্সটা ছিল এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। আমি কি বুঝাইতে পারছি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো। টপিক সেন্টেন্সের কাজ, থিসিস স্টেটমেন্ট এখানে আপনার সমগ্র এসের সামারিটা একবারে দিয়ে দেয়। টপিক সেন্টেন্স হচ্ছে এই বডি প্যারাগ্রাফের সামারিটা কি সেটা একবারে শুরুতে বলে দেয়। আপনি কোন জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছেন এই জিনিসটাকে শুরু করায় দেয়, অর্থাৎ প্যারাগ্রাফের শুরুটা করায় দেয় টপিক সেন্টেন্স, আর এসেটার সামারিটা দেয় থিসিস স্টেটমেন্ট। পার্থক্যটা কি বুঝা গেছে? বুঝা গেলে ইয়েস বলেন, না বুঝা গেলে নো বলেন। তাহলে যতগুলা বডি প্যারাগ্রাফ আমার ততগুলা টপিক সেন্টেন্স আসতেছে, কিন্তু একটা এসেতে থিসিস স্টেটমেন্ট কেবল একটাই আসতেছে। বুঝতে পারছি? সো যখন আমি টপিক সেন্টেন্সটা বলবো, তাহলে ধরেন এখন টপিক সেন্টেন্সটা কি হতে পারে? ধরেন রিজনস অফ ট্রাফিক জ্যাম একটা টপিক সেন্টেন্স হতে পারে। যেমন আমি যদি লিখতাম, আমি লিখতাম যে researchers have so far identified 4 major reasons for traffic jam in Dhaka city, which are A, B, C, D. তাহলে আমি এক কথায় পুরা প্যারাগ্রাফের সামারিটা বলে দিচ্ছি, এরপরে যে আমি A, B, C, D কে আলাদা আলাদা করে ব্যাখ্যা করব, ঠিক আছে? কিন্তু এক কথায় যে বলে দিচ্ছি যে researchers have found so far 4 major reasons for traffic jam, এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। তো বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এখন এই থিসিস স্টেটমেন্টটা এবং টপিক সেন্টেন্সটা কেন ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি টপিক সেন্টেন্সটা কেন ইম্পর্টেন্ট? আপনি যদি একটা 1000 শব্দের এসে লিখেন, একজন শিক্ষক ধরেন 500 খাতার বান্ডেল, কত খাতার বান্ডেল? 500 খাতার বান্ডেল। একজন হিউম্যান বিইং হিসেবে তার পক্ষে প্রতিটা 1000 ওয়ার্ডের এসে লাইন বাই লাইন ইকুয়াল অ্যাটেনশন দিয়ে পড়া সম্ভব? আপনাদের কি মনে হয়? বা পড়াটা কি খুব ন্যাচারাল এক্সপেকটেশন যে উনি এইভাবে পড়বেন? এটা খুব ন্যাচারালি হওয়ার মতো একটা বিষয়, হওয়ার মতো একটা বিষয় না। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমাদের স্ট্রেংথটাকে তার চোখের সামনে তুলে নিয়ে দেখাই দেওয়া, এই দেখো আমার কাছে এই জিনিসটা আছে, রাইট? যেন জিনিসটা তার সহজে পড়ে, চোখে পড়ে, অর্থাৎ তার সে যতটুকু অ্যাটেনশনে আমাকে দেয় তাতে যেন তিনি আমার সবচেয়ে সুন্দর লেখাটা দেখতে পান। তো মানুষের লেখার টেন্ডেন্সিকে আপনি কখনো কোনো প্যারাগ্রাফ মাঝখান থেকে পড়া শুরু করছেন আপনার জীবনে? আপনি আপনার জীবনে কখনো কোনো প্যারাগ্রাফ, নিউজ পেপার আর্টিকেল মাঝখানের লাইন থেকে পড়া শুরু করছেন? তাহলে কোথা থেকে আপনি পড়া শুরু করছেন? অনেক নিউজ রিপোর্ট আছে আপনি শেষ পর্যন্ত হয়তোবা জান নাই, কিন্তু প্রথম থেকেই আপনি পড়া শুরু করছেন, রাইট? এটা একটা ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি। মানুষ প্রথম থেকে পড়ে পড়ে বুঝে আসতে চায়। এই জন্য প্রতিটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা যেন টু দি পয়েন্ট কথা বলে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? সো আপনার প্রতিটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা যেন টু দি পয়েন্ট কথা বলে। আমি আপনাদেরকে একটা গুড টপিক সেন্টেন্সের এক্সাম্পল দিব, একটা ব্যাড টপিক সেন্টেন্সের এক্সাম্পল দিব,
তাহলে আপনারা বুঝতে পারবেন টু দি পয়েন্ট জিনিসটা কি, বা কোন ধরনের লেখাটা ভালো, কোন ধরনের লেখাটা ভালো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটা টপিক চুজ করি, গুড টপিক সেন্টেন্স এবং ব্যাড টপিক সেন্টেন্স এক্সাম্পলে যাব। আমাদের টপিকটা হচ্ছে ট্রাফিক জ্যাম। ঠিক আছে, তো ট্রাফিক জ্যাম টপিকে আমি প্যারাগ্রাফ লিখতেছি। তাহলে আমাদের প্যারাগ্রাফটা হচ্ছে, প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে রিজনস অফ ট্রাফিক জ্যাম। এটা হচ্ছে আমাদের টপিক। আমি প্রথমে একটা ব্যাড ওয়ান দেখাই, ব্যাড টপিক সেন্টেন্স। আমি একটা ব্যাড এক্সাম্পল, নাম্বার 1, 1 নাম্বার হতে পারে, ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম। এখন দেখেন, আপনার প্যারাগ্রাফের ফার্স্ট লাইন যদি এটা হয়, আপনি এই জায়গায় কি আলোচনা করতে চাচ্ছিলেন তখন বলেন তো? আপনি আলোচনা করতে চাচ্ছিলেন কি? রিজনস। আপনার প্রথম সেন্টেন্সটা কি? ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম। দুইটার মধ্যে কোনো রিলেভেন্স আছে? দুইটার মধ্যে আপনার যে রিজনস ফর ট্রাফিক জ্যামের কোনো ডাইরেক্ট আনসার এখানে আসছে? আসে নাই। তার মানে দিস ওয়ান ইজ ইররিলেভেন্ট হিয়ার। এটা আপনি ইন্ট্রোডাকশনে বলতে পারেন, বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স এটা বলতে পারেন, বডি প্যারাগ্রাফের মাঝখানে বলতে পারেন, কিন্তু অন্তত প্রথম সেন্টেন্সে আপনি বলতে পারেন। ক্লিয়ার? প্রথম সেন্টেন্সটার দ্বিতীয় এক্সাম্পল হতে পারে, ব্যাড এক্সাম্পল আরেকটা দেই। এটাও একটা ব্যাড এক্সাম্পল অফ টপিক সেন্টেন্স। কেন? আপনি বলতে আসছেন রিজন, আপনার ফার্স্ট সেন্টেন্সটাতে কি আছে? ইফেক্টস মিললো? আপনি যদিও প্রথম সেন্টেন্সটা হয়তো বা দ্বিতীয় সেন্টেন্সটা লিখার জন্য লিখেছেন, বাট আফটার অল ফার্স্ট সেন্টেন্সটা কি অ্যাকচুয়ালি পার্টিনেন্ট বা রিলেভেন্ট হলো? আমি এই কথাটা বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? Okay. 3 নাম্বার ব্যাড এক্সাম্পল হতে পারে, দিস ইজ অলসো এ ভেরি ভেরি অ্যাভারেজ টপিক সেন্টেন্স। কেন? ট্রাফিক জ্যামের যে অনেকগুলা কারণ আছে, এই জিনিস আমিও বুঝতেছি, আপনিও বুঝতেছেন। কি আমি কি কথাটা বুঝাইতে পারছি নাকি পারিনি? এইটা এইটা খুবই অ্যাভারেজ ক্যাটাগরি। মেনি রিজনস অফ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম অনেক কারণে হতে পারে, এটা তো একটা নর্মাল কথা। আমজনতা সেন্টেন্স, রাইট, একদম আমজনতা সেন্টেন্স। ঠিক আছে, সো এই ধরনের সেন্টেন্স গুলা না লিখে বরং এমন কিছু একটা লিখা যেটা এক্স্যাক্টলি টু দি পয়েন্ট রিজনস অফ ট্রাফিক জ্যাম কে আনসার করে। আসেন আমরা একটা গুড এক্সাম্পল দেখি।
আমার কেবলটা খুব ঝামেলা করতেছে। আমি কি লিখেছি করা যায়? আমি লিখেছি although the reasons for traffic jam can be numerous, এখানে তিনটে এলিমেন্টের নাম হবে have been identified as the three major reasons behind. তাহলে একটা মানুষের সামনে তিনটা মেইন রিজন উঠে আসলো, যে তিনটা মেজর রিজন প্রবাবলি আপনি নেক্সট অংশে ডিসকাস করতে যাচ্ছেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? আচ্ছা, আমার এখানে এশার আজান দিচ্ছে, আমি আজানের জন্য একটু 2 মিনিট নীরবতা পালন করব, ঠিক আছে? আপনারা 2 মিনিট পরে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন, ঠিক আছে?
ওকে, এটা হচ্ছে, শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল। এবার আরেকটা এক্সাম্পল দেখাইতে পারি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল, ফর ইনস্টেন্স আমি লিখলাম না, আমি মুখেই বলি। আপনি পয়েন্টটা দিয়েছেন রিজনস ফর ট্রাফিক জ্যাম, তাহলে আপনার টপিক সেন্টেন্সটা হতে পারে the reasons for traffic jam, বা studies have so far found that the major reasons for traffic jam, there is a difference between the major reasons of traffic jam in the urban and in the rural areas. It has been observed that in the urban areas, traffic jam occur mostly because of যে আপনার higher number of vehicles, and on the other hand, in the rural areas, traffic jam mostly occur because of traffic mismanagement. তারপরে দিলেন আপনি একটা, চাইলে আপনি সাব পয়েন্ট আনতে পারেন, reasons for traffic jam in the urban areas, reasons for traffic jam in the rural areas. তাহলে আপনার এখন পয়েন্টের ভিতরে সাব পয়েন্ট আসলো, সাব পয়েন্টারও আপনি হেডিং দিয়ে চাইলে অ্যাড্রেস করতে পারেন। আমি কথাটা বুঝাইতে পারছি না, বুঝাইতে পারিনি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে বলেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলে একটা প্যারাগ্রাফকে আবার মানে ভিতরের বডি অংশটাকে কিন্তু আপনি আবার মাল্টিপল অংশে ডিভাইডেড করে নিতে পারতেছেন আপনার সুবিধা মতো। এসে লেখার এই একটা বড় সুবিধা, কারণ এসে কে অনেক আঙ্গিকে ব্যাখ্যা করা যায়, যেই আঙ্গিক দিয়ে আপনি আপনার মনের ভাবটাকে পারফেক্টলি উপস্থাপন করতে পারবেন, ওই আঙ্গিকটাই সঠিক। ক্লিয়ার? আচ্ছা, গেল। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা টপিক সেন্টেন্সটা কি, থিসিস স্টেটমেন্ট কি, এবং এটা কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের শুরুর দিকে একদম টু দি পয়েন্ট কথা বলা উচিত, এই জিনিসটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন প্যারাগ্রাফটা তো আমি শুরু করবো কিভাবে বুঝছি, এখন তাহলে আমি শেষে কি লিখবো? প্রদীপ জিজ্ঞেস করছেন মাল্টিপল করলে সেটা টাইটেল দিতে হবে কিনা। ওটা অনেক সময় দেওয়া যায়, দেওয়া যায় না, এটা লেখার ধরনের উপরে নির্ভর করে। আপনি আপনার সেন্সটা অ্যাপ্লাই করবেন, এটা আসলে গোল্ডেন রুল বলতে কিছু নাই, এটা হচ্ছে লেখার পরে মানে আপনার কাছে ওটা রিলেভেন্ট মনে হচ্ছে নাকি ইররিলেভেন্ট মনে হচ্ছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট বাই পয়েন্ট আকারে উপস্থাপন করা যায়, কিছু কিছু ক্ষেত্রে আবার এটাকে আবার আন্ডার সাব টপিক দিয়ে ছোট ছোট করে এক্সপ্লেন করা যায়। একটা জিনিস যদি অনেক বড় পরিসরে হয়, ধরেন এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ, তে আপনি এডুকেশন সিস্টেমে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা কি আগে এটা ব্যাখ্যা করতে যাচ্ছে, তাহলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের 3টা লেভেল আছে, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টারশিয়ারি লেভেল। তাহলে আপনার এই 3টা কিন্তু আবার একটা মেজর পয়েন্ট, তাহলে এই ক্ষেত্রে আবার কিন্তু 3টা আলাদা আলাদা করে আসবে। আমি কথাটা বুঝাইতে পারছি? আবার যদি জিনিসটা লেস ইম্পর্টেন্ট কিছু হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা করে টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রতীক, আমি কি আপনার প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারছি, মানে আমি করতে পারছি নাকি পাইনি? জি, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো আপনি টাইটেল রাখতে পারেন, টাইটেল নাও রাখতে পারেন, বা আপনি চাইলে শুধুমাত্র একটু নীল কালি দিয়ে লিখে মেজর হাইলাইটের অংশগুলো দেখাই দিতে পারেন। দ্যাটস অলসো গুড ওয়ে। যেভাবেই করেন, জাস্ট জিনিসটা যেন দেখতে অড লুকিং না হয়, জিনিসটা যেন ডিবেটেবল কিছু না হয়ে যায় আর কি, ঠিক আছে? দ্যাটস হাউ ইউ শুড ডু। ওকে, এখন আসেন আমরা পরের যেটা বলছিলাম, যে আপনি প্যারাগ্রাফটা শুরু করেছেন, আপনি প্যারাগ্রাফটা শেষ করবেন কিভাবে? প্যারাগ্রাফটা শেষ করার উপায় কি? প্যারাগ্রাফ শেষ করার উপায় হচ্ছে ওই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে যে কথাটা বলে আসছেন সেম কথাটাই ভিন্ন ভাষায় আবার বলা। উদাহরণস্বরূপ আমার এখানে যে সেন্টেন্সটা লেখা আছে, এটা যদি আমার প্যারাগ্রাফটার প্রথম সেন্টেন্স হয়, তাহলে আমি এটা শেষ সেন্টেন্সে কি লিখতে পারি? এনি আইডিয়া? তাহলে আমি বলতে পারি শেষ সেন্টেন্স হিসেবে, therefore it can be said that due to ABC traffic jam is mostly occurring in Dhaka city. কথাটা কি বুঝাইতে পারছি না পারিনি? আমি একই কথাই বলেছি, জাস্ট ভিন্ন সেন্টেন্সটা ঘুরাই দিয়ে এই কথাটা বলে দিচ্ছি। আপনি কখনোই প্যারাগ্রাফের শেষ সেন্টেন্সে নতুন কোনো সেন্টেন্স দিবেন না, প্রথম সেন্টেন্সে যেটা বলে আসছেন ওই সেন্টেন্সটাকে সামারি করে প্যারাফ্রেজ করে লাস্টে এনে আবার আরেকবার দিয়ে দিবেন। বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন।
একটু বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। শেষ সেন্টেন্সে আমরা নতুন কিছু উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই। প্রথম সেন্টেন্সটাতে যা লিখেছেন এটাকেই ঘুরিয়ে আবার লিখবেন, এটাই হচ্ছে আসল কথা। ওকে, গেল। লাস্ট সেন্টেন্সটাও কাইন্ড অফ টপিক সেন্টেন্স, রাইট? আমরা এই জন্য একটা কথা বলি যে প্রথম সেন্টেন্সটাতে যদি টপিক সেন্টেন্স ক্লিয়ার না হয়, আমরা সবসময় যে লাস্ট সেন্টেন্সে আগে তাকাই যে তার টপিক সেন্টেন্সটা আসলে কি, বুঝছেন? সো লাস্ট সেন্টেন্সটা হচ্ছে ব্যাকআপ টপিক সেন্টেন্স, এই কথাটা বলা হয়। ক্লিয়ার? ওকে, আসেন আমরা তারপরের অংশটাই যাই। সো আপনার এসেটাকে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন এই তিনটা পার্টে বিভক্ত করবেন। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, ধরেন আপনার কাছে এখন সময় আছে 3 মিনিট, আপনার এখনো 2টা পয়েন্ট লেখা বাকি। আপনার হাতে এখন আপনার প্রথম কাজ কি? হোয়াট ইজ দ্য ফার্স্ট টাস্ক ইউ শুড ডু? আমি অপশন দিচ্ছি, চুজ করেন। এ নাম্বার অপশন, সবগুলা পয়েন্ট অল্প অল্প করে লিখে আসার চেষ্টা করা। বি নাম্বার অপশন, মেক শিওর করা যে আমি কনক্লুশন লিখেছি। দুইটার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? ইয়েস, 2 নাম্বারটা, বি নাম্বারটা, অর্থাৎ মেক শিওর করা যে আমি কনক্লুশন লিখেছি। নতুন পয়েন্ট ইন্ট্রোডিউস করা চেয়ে আমি যে কনক্লুশন দিয়ে আসলে এই এসেটা শেষ করেছি, দ্যাট ইজ ফার মোর ইম্পর্টেন্ট। কথাটা বুঝে গেছে? অবশ্যই মেক শিওর করবেন যে ইউর এসে হ্যাজ এ কনক্লুশন, বিকজ আপনি যদি কনক্লুশনটা না লিখেন, এসে রিমেইনস ইনকমপ্লিট। এবং ন্যাচারালি অ্যাজ এ টিচার আমি এটা বলবো, একটা আনসার যখন ইনকমপ্লিট থাকে, কিছুটা হলেও ওই জায়গায় টিচার মার্ক দিতে দ্বিধাদ্বন্দ্ব ফিল করবেন। বুঝতে পারছি কথাটা? আগে তাকে বুঝান যে না, আমি কম পারি, বেশি পারি, রোগা পাতলা হ্যাংলা স্বাস্থ্যবান যাই পারি, আমি আগে এটা কমপ্লিট করেছি। ইউ হ্যাভ টু হ্যাভ এ পারফেক্ট 3 পার্ট এসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ইন্ট্রোডাকশনের কাজ কি? ইন্ট্রোডাকশন হচ্ছে টপিকটা আমাদের সামনে ইন্ট্রোডিউস করা যায়, আপনি কোন কোন আঙ্গিকে ব্যাখ্যা করবেন, এবং ইন্ট্রোডাকশনের শেষ সেন্টেন্সটাতে আপনার অ্যাকচুয়ালি পরবর্তী রেখাটা কোন দিকে যাচ্ছে এটা শেপ আপটা হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, ওকে, এখন কনক্লুশনের কাজ কি? আমরা যখন এসেটা লিখি সেখানে আমাদের কনক্লুশনের কাজটা কি? এনি আইডিয়া? কনক্লুশন প্যারাগ্রাফটার কাজ কি? কনক্লুশন প্যারাগ্রাফ কখনোই নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করে না। কনক্লুশন প্যারাগ্রাফে যুক্তি দিয়ে আপনার মানে নতুন কোনো যুক্তি দিয়ে তাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। রেদার কনক্লুশন প্যারাগ্রাফের কাজ হচ্ছে ইন্ট্রোডাকশনের টপিক থিসিস স্টেটমেন্টকে রিপিট করা, এবং সমগ্র এসেটা যে আপনার ওভারঅল যে অ্যান্সারটাকে এস্টাবলিশ করেছিল অ্যান্সারটাকে রিপিট করা। এই জন্য আমরা একটা কথা বলি যে তোমার এসের টাইটেল যেটা হবে, এটা যেন কনক্লুশনে অবশ্যই সেই টাইটেলটা উপস্থিত থাকে। সমগ্র এসের যে টাইটেলটা হবে, এই কথাটা যেন ওই কি ওয়ার্ডস গুলো যেন এখানে থাকে। আমার এসের টাইটেল যদি হয় ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, কনক্লুশনে অবশ্যই ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি কথাটা থাকবে, কোথাও না কোথাও, একসাথে না থাকুক, আলাদা আলাদা ভাবে থাকবে। ট্রাফিক জ্যামস অকার্ড ইন ঢাকা সিটি হইতে পারে, বা এরকম কথাটা এদিক সেদিক হইতে পারে, কিন্তু মেইন কি ওয়ার্ডস গুলা কনক্লুশনে উপস্থিত থাকবে। যদি মেইন কি ওয়ার্ডস গুলা কনক্লুশনে উপস্থিত না থাকে, তার মানে কনক্লুশন পারফেক্ট হয়নি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আমার এসের টপিক হচ্ছে ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, তাহলে কনক্লুশনে যে বলবো টু সাম আপ, কনক্লুশন শুরুই করব কি বলে? কনক্লুশন শুরু করবেন সবসময় কানেক্টরস দিয়ে, টু সাম আপ, একদম টু সাম আপ পড়লেই বোঝা যাবে এটা কনক্লুশন। লাস্ট প্যারাগ্রাফে চলে আসছি, ঠিক আছে? সো টু এসে বলেন যে টু সাম আপ, numerous festivals in Bangladesh have kept our Bangladesh a lively and কি হতে পারে, and a culturally enriched nation for so long. আপনি শুরুতেই আগে বলেন, এক কথায় আগে ওই টোটাল টাইটেলটাকে নিয়ে আসেন, এক কথায় বলে দেন জিনিসটা কি। সো কনক্লুশনে আমরা নতুন কিছু লিখতে যাব না, থ্রু আউট দ্য প্যারাগ্রাফ এবং ইন্ট্রোডাকশনে আমরা যে কথাগুলো করে বলেছি এটাকে সাম আপ করে নিয়ে আসবো। এখন আমি ভাইয়া কত সেন্টেন্সে কনক্লুশনটা লিখতে পারি? কনক্লুশনটা কত সেন্টেন্সের হতে পারে?
আর ইন্ট্রোডাকশনটা কত সেন্টেন্সের হতে পারে? এনি আইডিয়া? আমি পার্সোনালি একটা বেঞ্চমার্ক ফলো করি। ইন্ট্রোডাকশন নট মোর দেন 5 সেন্টেন্সেস। কোন অবস্থাতে ইন্ট্রোডাকশন কখনোই 5 সেন্টেন্সের বেশি আমি লিখবো না। আমি লিখিও না, জীবনেও লিখি না। 5 সেন্টেন্সের বেশি ইন্ট্রোডাকশন লিখি না। কনক্লুশন এট বেস্ট 4 সেন্টেন্সেস। ইউজুয়ালি 3 বা 4 সেন্টেন্সে আমি কনক্লুশন লিখি। ইন্ট্রোডাকশন সাধারণত আমি 4 থেকে 5 সেন্টেন্সে কনক্লুশন ইন্ট্রোডাকশনটা লিখি। বুঝাইতে পারছি? ঠিক আছে, অনেকেই হচ্ছে অনেক বড় করে লিখে, আধা পাতা কনক্লুশন লিখে। না, কনক্লুশন যদি এত বড় হয় তাহলে কনক্লুশনে গ্রেভিটি হারাই ফেলে। ঠিক আছে, আপনি চিন্তা করেন একজন ব্যক্তি আপনার সামনে স্পিচ দিচ্ছে, সে যদি এসে বলে অ্যাট লাস্ট আই ওয়ান্ট টু সে, এরপরে তার স্পিচ হয়ে গেছে আরো 10 মিনিট, তাহলে তার অ্যাট লাস্টের ভ্যালুটা হারাই ফেলে, রাইট? তাই না? যে অ্যাট লাস্ট আই ওয়ান্ট টু সে মানে ওটাকে অ্যাট লাস্ট বলে এসে শেষ করে দেওয়া উচিত, রাইট? পাবলিক অ্যান্টিসিপেশনটাই থাকে যে তার মানে তার স্পিচ এখন শেষ দিকে আসছে। ঠিক আছে, কিন্তু বলে যে সর্বশেষ আমি বলতে চাই, বলেও আরো 10 মিনিট, তাহলে ভাই এতক্ষণ কি বললেন? তাই না? সুতরাং আপনি যখন বলবেন সর্বশেষ, তার মানে এটা যেন সর্বশেষ হয়। আপনি যখন বলছেন টু সাম আপ, এটা যেন সাম আপ হয়। এই জিনিসটা, অ্যালাইনমেন্টটা ঠিক রাখা। ওকে, আচ্ছা, ওকে, আসেন আমরা একটু সামনের দিকে যাই। হোয়াট আর দ্য বেস্ট টিপস ফর এসে রাইটিং? আচ্ছা, আপনার মাথার মধ্যে, ওখানে তো আপনার নতুন করে রিসার্চ করার কিছু নাই। আপনি তো নতুন করে মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে বা বই নিয়ে বসতে পারবেন না যে ইয়া থেকে আমি গুছিয়ে আনবো। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মাথায় ওটা সম্পর্কে যা যা তথ্য উপাত্ত ছিল, তথ্য উপাত্ত গুলো আপনার মাথার মধ্যে যা যা ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো ছিল, এগুলো সবকিছু আপনি সন্নিবেশিত করতে হবে। এটার জন্য শুরুতে একটা প্ল্যান করে ফেলতে হবে কোন জায়গায় আমি কি কথাগুলো বলতে চাই। এবং হচ্ছে আরেকটা হচ্ছে, লেখার ক্ষেত্রে অনেকে একই কথা প্রতিটা পয়েন্টে গিয়ে বলে। একটা কথা বলা যে শুরু করছে, প্রতিটা পয়েন্টে ওই কথাই বলতেছে না। আপনার কাছে যদি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও থাকে, সেটা একবারই সাইড করেন, বারবার এটা সাইড করার কোনো দরকার নেই। একই কোটেশন বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। একই কথা বারবার বলার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। প্রথম শুরুর দিকের অন্তত ফার্স্ট পাতাটা একটু কেয়ারফুললি এবং মেটিকুলাসলি লেখার চেষ্টা করবেন। আমরা যখন আগে এসএসসি এইচএসসি পরীক্ষা দিতাম, মজা করে একটা কথা বলতাম যে গ্যাস মারা বুঝেন লেখার মধ্যে। এসে রাইটিং এ সবাই কম বেশি গ্যাস মারে, কেউ একটু উন্নত মানের গ্যাস মারে, কেউ একটু সস্তা ক্যাটাগরির গ্যাস মারে। কিন্তু গ্যাস যে মারে এটা তো আপনারাও জানেন, আমরাও জানি, রাইট? টিচারও জানে। নাইলে তো 1000 শব্দ কি কেউ কেউ 1000 শব্দ মুখস্থ করে আসছে আকাশ থেকে, তাই না? কিছু তো গ্যাস মারবেই, এটা তো সবাই বুঝে। গ্যাস তো কিছু মারবেই সে। গ্যাসটা কোথায় মারতে হয়? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, গ্যাসটা কই মারতে হয়? প্রথমেও মারতে নাই, শেষেও মারতে নাই, মারতে হয় কোথায়? মাঝখানে, বডিতে, রাইট? আপনার সবাই উচ্চ শিক্ষিত, আপনাদেরকে তো আর আমার এটা শিখাই দেওয়ার দরকার নেই, তাই না? এটা মারবেন কোথায়? মাঝখানে, যে জায়গাটাই সাধারণত চোখ একটু কম যাবে, অন্তত অল্প সময় নিয়ে উনি পড়বে। কি কথা ঠিক আছে না ভুল? যে জায়গাটায় চোখে পড়ার চান্সটা অনেক কম, ঠিক আছে, অন্তত যে জায়গাটা কোনো সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করে না, সেই জায়গায় গ্যাস মারতে হবে। ঠিক আছে, যাতে করে এটা আইদার যেন ওনার চোখ এড়ায় যায়, অথবা হচ্ছে যদি চোখে পড়েও যায়, আল্লাহ না করুক, ওইটা যেন কোনো বড় ধরনের মানে ইম্প্যাক্ট তৈরি না করে, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না করে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু মিন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একজন হচ্ছে চুরি তো মধ্যরাতেই হয়। হ্যাঁ, সবকিছু সবসময় মাঝখানে, সব ঝামেলা ঝামেলা হইলে মাঝখানে। একটা মিটিং ডাকছে, আপনি বুঝতেছেন না ভালো মিটিং না খারাপ মিটিং, সবার আগেও যাওয়া উচিত না, সবার শেষেও যাওয়া উচিত না, মাঝখান দিয়ে ঢুকে পড়া উচিত, তাই না? ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, হুম, হ্যাঁ, আসেন তারপরে যাই একটু সামনের দিকে আগে। আচ্ছা, আহ আচ্ছা, ইন্ট্রোডাকশনে কি কোটেশন ব্যবহার করা উচিত? এটা হচ্ছে একটা প্রশ্ন আপনাদের কাছে। আপনারা কি উত্তর করবেন? ইন্ট্রোডাকশনে কি কোটেশন ব্যবহার করা উচিত?
কোটেশন ব্যবহার করার জন্য ইন্ট্রোডাকশন কোনো ভালো জায়গা না। ইন্ট্রোডাকশনে কোটেশন ব্যবহার করতে নাই, করতে হয় কোথায়? আইদার ইন্ট্রোডাকশন শুরুর পূর্বে, আপনি পুরো অ্যাসেটা লেখার পূর্বে একটা কোটেশন দিচ্ছেন, দ্যাটস ওয়ান থিং, অথবা বডি প্যারাগ্রাফে এসে আপনি কোটেশন দিচ্ছেন, কিন্তু ইন্ট্রোডাকশনে কখনো কোটেশন দিতে নাই। আমি কি বুঝাইতে পারছি কথা? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝতে পারলেন। একটা কি বলছি, অনেকে এটা করে, ইন্ট্রোডাকশন শুরু করার পূর্বে একটা কোটেশন দেয়, যে আমি টাইটেলটা লিখছি এরপরে কোটেশন এরপরে ইন্ট্রোডাকশন, দ্যাটস ওয়ান থিং, দ্যাট ইজ ওকে। কিন্তু ইন্ট্রোডাকশন লেখার পরে ওই প্যারাগ্রাফটার মধ্যে কোটেশন দেওয়াটা আসলে খুব একটা শোভনীয় না, ঠিক আছে? ওই জায়গাটায় কোটেশন না ইউজ করাটাই বেটার। ইন্ট্রোডাকশনে কি ডেটা দিব? ইন্ট্রোডাকশনে কি ডেটা দিব? আমরা ইন্ট্রোডাকশনে কোনো প্রকার ডেটা দিব না। আমাদের কাছে যদি কোনো ডেটা থাকে, এটাকে আমরা বডি প্যারাগ্রাফ গুলোর জন্য রেখে দিব, কখনোই ইন্ট্রোডাকশনে আমরা ডেটা দিব না। কনক্লুশনে কি আমরা ডেটা দিব? কনক্লুশনেও আমরা কোনো ডেটা দিব না, ঠিক আছে? সো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে কোনো ডেটা আমরা দিব না। আচ্ছা, ঠিক আছে, আসেন। এখানে মোট 6টা স্টেপ আছে। আমি আপনাদের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ড না, 1 মিনিট সময় নেন। এই 6টা সেন্টেন্স পড়েন, আপনারা নিজেরা নিজেদের মতো করে পড়েন। 1 মিনিট সময়। ওকে, করেছেন সবাই 6টা পয়েন্ট? এই কথাগুলার কিছু কিছু আমি বলেছি, ভোকাবুলারি সঠিকভাবে ব্যবহার করা, গ্রামার, স্টাইল, পাংচুয়েশন, এগুলো নিয়ে, আমি গ্রামার গুলো নিয়ে এখন আমি কোনো কথা বলি নাই, আমি জাস্ট লেখার প্যাটার্ন গুলো নিয়ে কথা বলছি। বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, অন্তত ভুলগুলো যদি হয় ওইগুলো যেন চোখে পড়ার মতো না হয়, ঠিক আছে? অনেকে বলে যে এসে লিখার আগে প্র্যাকটিস এসে লিখলে নাম্বার বাড়ে। তো এই ব্যাপারে আমিও সাপোর্ট করি। একটা এসে লিখার আগে, মানে হঠাৎ করে অনেকদিন পরে এসে লিখতে গেলে ঠাস করে লেখাটা আসে না। এই জন্য মডেল টেস্ট গুলোতে এসে লিখে একটু প্র্যাকটিস করা উচিত, এতে করে আসলেই নাম্বার একটু বাড়তে পারে এবং আপনার নিজেরও একটা কনফিডেন্স আসবে যে না, আমি এইভাবে এসে লিখে অভ্যস্ত। বাট যারা একটু অলস, যে না ভাইয়া একটা পুরো এসে 1000 শব্দ আমি বসে বসে প্র্যাকটিসের জন্য লিখবো, আমার পক্ষে সম্ভব না, তাদের জন্য আমি 3টা জিনিস সাজেস্ট করবো। প্রথম 2টা প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করেন, শেষ 2টা প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করেন। এই 4টা প্যারাগ্রাফ লেখা অন্তত আপনি প্র্যাকটিস করে যান। আমি কি বলছি বুঝছেন না বুঝেন নাই? প্রথম 2টা প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করে আসেন, শেষ 2টা প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করে আসেন। যে কোনো ইতে, যে আমি কিভাবে অন্তত শুরু করবো, কিভাবে আমি শেষ করবো, ইউ শুড প্র্যাকটিস দিস থিং। আমার বাসার পাশের মসজিদের হুজুর এতক্ষণে আজান দিচ্ছে, মনে হয় আগের বারের টার্নে আজান দিতে ভুলে গেছে, এখন এতক্ষণে এসে উনি আজান দিচ্ছেন। 30 সেকেন্ড, হ্যাঁ, একটু 30 সেকেন্ড ওয়েট করুন, এটা খুব লাউড। ব্রেক দিব, একবারে ব্রেক দিয়ে দিব একসাথে? আচ্ছা, ঠিক আছে। আমার ঘড়িতে এখন 8টা 13 বাজে, 8টা 13, 14 বাজে। আপনারা 25-এ আসেন নাকি? 25-এ আসেন।
ওকে, আমাদের ব্রেক টাইম শেষ। ব্রেক টাইম শেষে আমি ফিরে আসছি। আপনারা সবাই যদি ফিরে এসে থাকেন আমি ক্লাসটা শুরু করব। ওকে, সো যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম, যে একটা প্রশ্ন আসছে ভাই, চার্ট, গ্রাফ, ম্যাপ এগুলো কি পেন্সিল দিয়ে দিব? আপনি যদি কোনো কিছু ড্র করতে চান, ড্র করার জন্য পেন্সিলের ইউজেসটা আছে, হ্যাঁ, কিন্তু যেটা ড্র করার না সেখানে আবার খামাখা পেন্সিল দেওয়ার দরকার, বুঝেন না? আপনি যেটা লিখবেন ওটা কলমে লিখবেন, বাট ইফ ইউ ড্র সামথিং ইউ ক্যান ড্র ইট উইথ পেন্সিলস, ইট ইজ অ্যালাউড ইন এভরি এক্সাম। ঠিক আছে, লিখবেন কলমে, ড্র করতে চাইলে ইউ ক্যান ইউজ পেন্সিল, ইফ ইউ ফিল লাইক ইউ নিড, ইউ ক্যান, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটু আমি, এখানে অনেক কিছু আছে, এগুলো আসলে এখানে এত কিছু নিয়ে কথা বলার দরকার নেই, একটু আমি ব্রেন স্টর্মিংটা নিয়ে কথা বলবো, যে একটা টপিক থেকে কিভাবে সাব টপিক বের করতে হয়। আপনারা কি এর আগে কখনো ব্রেন স্টর্মিং করেছেন? কেউ ব্রেন স্টর্মিং করেছে? ব্যাংক রিটার্নের সময় করেছেন? আচ্ছা, হ্যাঁ, একাডেমিক ছিল। ওকে, সো আপনারা যখন ব্রেন স্টর্মিং করবেন, ব্রেন স্টর্মিং কাজটা কি? ব্রেন স্টর্মিং থেকে আসলে পয়েন্ট বের হয়। এটা হচ্ছে কি, আপনি যখন একটা টপিক নেবেন, টপিকটা আগে লিখবেন, লিখে আপনার মাথার মধ্যে যা যা আসে তার সবকিছু আগে লিখে ফেলেন ওই টপিকটার আশেপাশে, যা যা আসে মাথায়, রিলেভেন্ট, ইররিলেভেন্ট, যে যদি মনে হয় এটা ভালো ওটাও লিখবেন, যদি মনে হয় এটা এমনি মাথায় আসছে হয়তোবা কোনো এটার কোনো কাজ নাই বা এটা কোনো কাজের ইনফরমেশন, তাও লিখবেন, সব লিখবেন, যাহা পারেন সব যখন লিখবেন, লিখার পরে চিন্তা করবেন, এরপরে যে চিন্তা করবেন যে আমি যা যা লিখছি তার কোনোটার কি কোনোভাবে এটার সাথে কোনো কানেকশন তৈরি হয়, যে আমি যেই শব্দ ওয়ার্ড গুলো লিখছি সেটা কি কোনোভাবে আমার মেইন জিনিসটার সাথে কোনো কানেকশন তৈরি করে? যদি তৈরি করে তাহলে আপনি এই পয়েন্টটাকে রাখবেন এবং কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন সে অনুযায়ী একটা চার্ট সাজায় ফেলতে পারেন। আর যদি দেখেন যে কোনোভাবেই কোনো কানেকশন তৈরি করে না, তাহলে এটা বাদ দিতে পারেন। ঠিক আছে, এই অংশটা আমরা কোথায় করব? এই অংশটা আমরা করব রাফে, একটা রাফ পেজ, রাফ পেজের উপরে রাফ লিখে নিয়েই করা যায়, কোনো সমস্যা নেই। খাতার মধ্যে আপনি লাস্ট পেজকে রাফ পেজ হিসেবে ব্যবহার করতে পারেন। তো রাফ করে নিয়ে তারপরে আপনি ব্রেনস্টর্মিং করে আপনি চাইলে আনসারটা দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ঠিক এরকম ধরেন আপনার একটা টপিক নিয়ে আমরা, টপিকটা হচ্ছে কি, টপিকটা হচ্ছে ধরেন স্কুল ফিডিং। কিছুদিন আগে বাংলাদেশ স্কুল ফিডিং কার্যক্রম চালু করছিল, বাচ্চাদেরকে স্কুলের ভিতরে খিচুড়ি খাওয়াবে, মনে আছে? ডু ইউ রিমেম্বার? হ্যাঁ, ধরেন আপনাকে ঠাস করে একটা আমি এসে লিখতে দিলাম স্কুল ফিডিং, এটার জন্য একটা ব্রেন স্টর্মিং করেন তো আপনারা, দেখি কে কি পয়েন্ট পান এবং কি কি ধরনের জিনিস করতে পারেন, এটা ব্রেন স্টর্ম করেন সবাই। আমি ইচ্ছা করে একটা কঠিন টপিক দিলাম যাতে করে আপনারা মোটামুটি একটা ব্রেন স্টর্মিং করা, যে ব্রেন স্টর্মিং করে রিসোর্সটা কিভাবে বের করতে হয়, বা অ্যাটলিস্ট এই বিষয়ে তো কারো কোনো মুখস্থ ডেটা থাকার কথা না, ব্রেন স্টর্মিং করে জিনিসটাকে ই করে। যে যে শব্দ মাথায় আসে জাস্ট শব্দ বলো, কোনো সেন্টেন্স না, নট নট এ সেন্টেন্স, একটা শব্দ বা দুইটা শব্দ এট বেস্ট, এরকম ছোট ছোট করে। স্কুল ফিডিং, স্কুল ফিডিং, স্কুলে বাচ্চাদেরকে যে খাওয়ায় এটা স্কুল ফিডিং। না তাসনিম, আপনি তো একটা ফুল ফ্রেজ লিখে ফেলেছেন, এক শব্দে লিখবেন, ফুল ফ্রেজটা লিখবেন খাতায়। আপনি যখন ড্রাফট করছেন, ড্রাফটটা হচ্ছে জাস্ট বোঝার জন্য যে আমি কোন পয়েন্টটা বলতে যাচ্ছি।
আপনাদের সাথে সাথে আমিও একটা ব্রেনস্টর্ম করি নাকি? হ্যাঁ, স্কুল ফিডিং এর উপর। আমার মাথায় কি কি আসে একটু বলি। ধরেন আমার মাথায় এই আইডিয়া গুলো আসছে, আসলো, আমি এটা আরো সময় নিয়ে আরেকটু করলে, আরো 2-3 মিনিট সময় নিয়ে করলে আরেকটু অনেক কিছু করা যেত। আমার মাথায় এই আইডিয়া গুলো আসছে। এখন এই যে আইডিয়া গুলো লিস্ট ডাউন করলাম, এর অনেকগুলো আপনাদের অনেক আইডিয়ার সাথে মিল থাকতে পারে, হয়তো আমি যেটা ভেবেছি আপনারাও এটা ভেবেছেন, এরকম হতে পারে বা নতুন। এখন এইগুলাকে থেকে আমি চিন্তা করি যে আমার এই এসেটাকে আমি কয়টা আঙ্গিকে দিতে পারি। 1 নাম্বার হচ্ছে আমি চিন্তা করে পাইলাম যে কেন নেসেসারি, একটা পেলাম নেসেসারিটা। নেসেসারি কেন, নেসেসারি রিজনস গুলো পাবো। একটা পেতে পারি যে কাদের জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল ফর হু। একটা পেতে পারি হচ্ছে আমি ইফেক্টস, ইফেক্টস এর মধ্যে আমরা পেতে পারি both পজিটিভ ইফেক্টস এন্ড নেগেটিভ ইফেক্টস। তারপরে হতে পারে মনিটারি ইস্যু, বাজেটটা কোথা থেকে আসবে, সরকার থেকে আসবে, পাবলিক ফান্ডিং এর মাধ্যমে আসবে, স্কুল কমিটি দিবে, এটসেট্রা এটসেট্রা। এভাবে করে এক একটা জিনিসগুলাকে আমি যখন নিব, দেখেন কতগুলা পয়েন্ট অ্যাকচুয়ালি এখান থেকে বের করা যায়। সো আপনার আমার কিন্তু মাথায় আমি যে অনেক চিন্তা করে লিখছি তা না, এমনি মাথার মধ্যে যেগুলো যেগুলো আসছে আমি তাই লিখছি। এখন এই সবগুলাকে কম বেশি কিন্তু চাইলে স্কুল ফিডিং এর সাথে রিলেভেন্ট করে পয়েন্ট বের করা যায়। উড ইউ আন্ডারস্ট্যান্ড মাই, আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? উড ইউ গেট মাই পয়েন্ট? এখন যখন আপনি এটাকে সাজায় নিবেন যে কোনটা আমি আগে লিখবো কোনটা আমি পরে লিখবো, তখন আপনার লিখতে গেলে লিখার জন্য সময় কম লাগবে। বুঝতে পারছেন ব্রেন স্টর্মিংটা কিভাবে হেল্প করে? সো আপনি একটা জট ডাউন করে নেন, জট ডাউন করে নিয়ে আপনার একটা ব্ল্যাক হেড থেকেও দেখবেন অনেক কিছু বের হয়ে আসছে, যেটা নিয়ে আপনি 4-5 পাতা ইজিলি লিখে ফেলতে পারতেছেন। আপনারা সবাই প্রিলি পাস করেছেন ইনশাল্লাহ, আপনাদের প্রস্তুতি ভালো, আপনারা রিটেনও পাস করবেন ইনশাল্লাহ। সুতরাং আপনাদের মাথায় অবশ্যই নলেজ আছে, এখন কথা হচ্ছে সেই নলেজটাকে সঠিক সময় মতো মনে করতে হবে। আমার মাথায় আমি যে জিনিসটা এর আগে পড়েছি এটাকে সঠিক সময় মতো মনে করে নিয়ে আসতে হবে। তো মনে করার উপায় কি? মনে করার উপায় হচ্ছে এটা, কোনটাকে কোন জায়গায় দেওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, যে আইডিয়াটাকে আমরা আবিষ্কার করেছি, আমরা তো আবিষ্কার করিনি, আমরা তো ভারত থেকে এনেছি, এশিয়ার আরো অনেক দেশে এটা আছে, সেখান থেকে তো আমরা আইডিয়া পেয়েছি। এই কথাগুলো বললেও কিন্তু একটা হয়, তাই না? ঠিক আছে, তারপর খাবারের মেনুতে কি রাখা যায়, আমরা কি বিস্কিট খাওয়াবো নাকি আমরা খিচুড়ি খাওয়াবো? হ্যাঁ, সেই খিচুড়ি রান্না শিখতে কি আমরা বিদেশ যাব নাকি আমাদের দেশের খিচুড়ি রান্নার প্রসেস এনাফ? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু চাইলে এস এর মধ্যে লেখা যাবে।
ঠিক আছে, বিদেশ যাব না? হ্যাঁ, বিদেশ গেলে ভালো হবে, তাহলে খিচুড়িটা মজা হবে। হ্যাঁ, ঝাল ঝাল হবে খিচুড়িটা, খাইলে পরে টেস্ট লাগবে নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিদেশ গিয়ে শিখে আসবো যে এটার মধ্যে কাঁচামরিচ দিতে হবে নাকি? আচ্ছা। এসডিজি কে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এসডিজি এসডিজি এমডিজি হচ্ছে সবকিছুতেই কম বেশি যায়, এগুলো হলো আলুর মতো। আপনি যেটা নিয়ে কথা বলেন, পরিবেশ, উৎসব, তারপরে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট, হাবি জাবি যাই আসুক না কেন, তার সবকিছুতে এসডিজি মারতে পারবেন। এসডিজি 17টা গোল যদি মুখস্থ থাকে, আপনি দেখবেন এসডিজি যে কোনো কিছু, এসডিজি 17টা গোলের কোনো না কোনো গোল বা একাধিক গোলের সাথে রিলেভেন্ট। বুঝছেন? এই জন্য আমি যখন রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম, তার আগে আমি এসডিজির গোলগুলো একটু মুখস্থ করে নিছিলাম, কোনটাতে কত নাম্বার, কেমনে কেমনে যেন মুখস্থ করছিলাম, আমি মনেও থাকে না, এখন তো ভুলে গেছি। তো ওই গোলগুলো একটু মুখস্থ করে নেওয়ার ফলে দেখা গেছে যে ঠাস ঠাস করে বলতে পারছে যে এটা। একটা হলো এসডিজি আর একটা হলো সংবিধান। এই দুইটা জিনিস আলুর মতো সব জায়গায় যায়। বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, সাধারণ জ্ঞান পরীক্ষা, বিশেষ ভাইভা, বিশেষ প্রিলিমিনারি, সব জায়গায় যায়। ঠিক আছে, ঠিক আছে। তো এরকম আর কি, যদি একটু মনে রাখতে, এই দুইটা জিনিস যদি একটু জানেন, এই দুইটা জিনিস সব জায়গায় দিবেন। ঠিক আছে, এগুলাকে এসডি মানে মেরে দিবেন সুন্দর মতো। আমার ওই যে বলে না যে বোলারের একটা করে স্টক বল থাকে, স্টক বলের মতো মেরে দিবেন, উইকেট পড়বে ইনশাল্লাহ একটা দুইটা। ঠিক আছে, আসেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এগুলা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা কথা বলছি। তো থিসিস স্টেটমেন্ট কিভাবে কনস্ট্রাক্ট করা যায়, এখানে কিছু এক্সাম্পল থিসিস স্টেটমেন্ট দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখেন থিসিস স্টেটমেন্ট গুলা। আমি আর এগুলো নিয়ে কথা বলছি না। বিভিন্ন ধরনের চার্ট দিতে পারেন একটা ইতে, অনেক ধরনের চার্ট দেওয়া যায়, সবগুলাই বার চার্ট না দিয়ে একটা বার চার্ট, একটা পাই চার্ট, একটা বিভিন্ন রকম চার্ট টার্ট বানাই দিয়ে। আচ্ছা, চার্ট কি একদম একুরেট হওয়া লাগে? হুবহু পাই টু পাই একুরেট হওয়া লাগে? না, মূল থিমটা যেন ঠিক থাকে, আবার যেন জিনিসটা যেন অসত্য না হয়ে যায়। বুঝতে পারছেন? এত কালার দেওয়া লাগে নাকি? আরে বোকা, কালার লাগে নাকি? আপনি কালার কোত্থেকে দিবেন? আপনি জাস্ট ড্র করবেন, পাই চার্ট দিবেন, কালার। আপনি কি রং পেন্সিল নিয়ে যাবেন নাকি পরীক্ষার হলে? রং পেন্সিল নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, যদি পারেন তো দিবেন, না পারলে দরকার নেই, না পারলে আর কি করবেন, রাফ চার্ট দেওয়ার চেষ্টা করবেন আপনি। ঠিক আছে, আসলে আমরা সামনের দিকে যাই। কোটেশন আমরা কেন দিব, এটা আমরা সবাই বুঝি, কোটেশন আমরা কেন দিব। এখন কথা হচ্ছে কোটেশন তো মনে থাকতে হবে নাকি? মনে না থাকলে, হ্যাঁ, চার্ট দিলে সোর্স বলবেন, কোথা থেকে ডাটা পেয়েছেন, যে ডাটা কোথা থেকে পেয়েছেন স্যার, আমার মন বলেছে। হ্যাঁ, তখন স্যার কি বলবে, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। হ্যাঁ, তো এরকম যেন না হয় আর কি। ঠিক আছে, সো অবশ্যই একটা চার্টটা যদি নেন, তথ্য যদি নেন, তথ্যের ইয়াটা দেওয়া উচিত। আচ্ছা, কি যেন বলছিলাম এখানে কথাটা। হ্যাঁ, উক্তি, উক্তি যখন দিবেন, উক্তিটাকে সুন্দর মতো কে বলেছেন এটা উল্লেখ করবেন। যে কোটেশনের মালিক নাই, ওই কোটেশন না দেওয়াই ভালো। কি বলছি বুঝছেন? যে কোটেশনের মালিক নাই, ওই কোটেশন না দেওয়াই ভালো। সুতরাং কোটেশন যখন দিবেন একজন ব্যক্তির উক্তি, তাহলে ব্যক্তিটা কি সেটা, আর কোন কোন ধরনের জিনিসে হচ্ছে আপনার সোর্স দেওয়া লাগে না, যেগুলা ইউনিভার্সাল ট্রুথ টাইপের, অনেক বহু কাল ধরে এস্টাবলিশড ইয়ে। ঠিক আছে, হ্যাঁ, যত গর্জে তত বর্ষে না। এখন এটার মালিক আপনি কই খুঁজে পাবেন? এটা তো আর খুঁজে পাবেন না। এই ধরনের জিনিসগুলোতে না দিলেও চলবে। আমি কি বুঝাতে পারছি? চিরন্তন সত্য বা প্রবোধ প্রবচন টাইপের, বা যেগুলা অ্যাবসলিউট ট্রুথ সবাই জানে, ওই ধরনের জিনিসগুলো হয়তো অনেক সময় না দিলেও চলে। ঠিক আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখন এটা আপনি কই পাবেন? এটার মালিক খুঁজে পাওয়া যাবে? এটার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না। এটার মালিক সবাই, জনগণ মালিক এগুলা। তো যে সকল কোটেশনের মালিক জনগণ, ওইগুলোতে না দিলেও চলবে, বাট আদার দেন দ্যাট, হ্যাঁ, অনেস্ট ইজ দ্য বেস্ট বলেছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, না? এইসব কাজ করেন না, দরকার নেই। যদি না হয় জিনিসটা, তাহলে এটা দরকার। ওকে, আসেন তারপরটা যে, এগুলো আপনারা সবাই মোটামুটি শিক্ষিত, এখানে উচ্চ শিক্ষিতই, আপনাদেরকে এগুলো আসলে হাতে ধরে বলে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আচ্ছা, এই যে চারটা ছবি দেখতে পাচ্ছেন, এই চারটা ছবি কার জানেন? এটা কার লেখা আছে? উনি আইডিয়া? না, এটা আমার লেখা না, আমার হাতে লেখা হচ্ছে বাজে। এটা হচ্ছে
ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিল, নামটা ভুলে গেছি ব্যক্তির, তার একটা স্যাম্পল খাতার ছবি। সে কি করছে একটু বলতে পারবেন? সে কিভাবে প্রথম হয়েছে, সে কি করছে? এখানে কিন্তু অনেক কিছু ডেকোরেশন করছে তা না, কিন্তু যে যে জিনিসগুলো উনি মনে করছে যে এক্সামিনারের চোখে পড়া উচিত, জাস্ট তার নিচে একটা দাগ দিয়ে দিছে, এবং লেখাটি স্পষ্ট বলা যাচ্ছে। লেখা যে অনেক সুন্দর তাও কিন্তু না, পয়েন্ট বাই পয়েন্ট সুন্দর সুন্দর করে লেখা, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দাগ দেওয়া, যেন এক্সামিনার সহজে চোখে পড়ে। মোদ্দা কথা হচ্ছে পরীক্ষকের চোখে আপনার ধরাই দিতে হবে আমার এখানে এটা আছে। কথা বুঝে গেছে না বুঝে যায় নাই? আমার নামটা মনে নাই ওনার। হ্যাঁ, আপনার একটু সার্চ দিন, এটা ইন্টারনেট থেকে কালেক্ট করা, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এইটা একটু দেখেন আর কি। হ্যাঁ, তো এরকম আর কি আপনারা চাইলে এরকম বেশ কিছু জায়গায় যদি মনে করেন যে আপনার কাছে এটা ভালো লাগছে, এটা আসলে পার্সোনাল ম্যাটারের বিষয় যে আপনি নিজে পছন্দ করেন কি করেন না, বাট দিস ইজ অলসো সামথিং দ্যাট হ্যাজ ওয়ার্ক ফর ওয়ান অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন এক্সামস ইন আদার কান্ট্রিজ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তারপরে যাই। আচ্ছা, হিস্টোরিক্যাল ইস্যুস এসে রাইটিং এর ক্ষেত্রে কি কি বিষয়, এখানে অনেক কিছু দিছে ওরা, সাজেশনের মধ্যে আছে। আমাদের কাছে কি কি মনে হয়েছে এগুলো আমরা দিছি, তার সবগুলা যে পড়লেই কমন পড়বে এই গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না, ঠিক আছে? মোয়ামিন ভাই, আপনি ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করতে পারবেন, কিন্তু একটা ইম্পর্টেন্ট আসপেক্ট আমি আপনাকে একটু স্মরণ করাই দিই। আপনি আপনার হাত থেকে যতবার কালো কালি কলমটা রাখবেন আর নীল কালি কলমটা তুলবেন, ততবারে কতটুকু আপনার ফ্লো নষ্ট হবে এবং আপনার সময় ক্ষেপণ হবে, এটাও কিন্তু হিসাব করার একটা ব্যাপার আছে। সো চিন্তা করে দেখেন, আমার মনে হয় পরবর্তীতে ব্লু পেন যখন তুলবেন হাতে, একবারে ব্লু পেন পুরোটা তুলবেন, একবারে অনেকক্ষণ ধরে ব্লু পেনে কাজ করে ফেলবেন। কিন্তু বারবার কলম রাখার তোলাতে অনেক ফ্লো নষ্ট হয়, এটা আমি নিজেও দেখছি, আমারও অ্যাটলিস্ট ফ্লো নষ্ট। আমি জানি না আপনার যদি মনে হয় যে না আপনার জন্য এটা চ্যালেঞ্জ না, ইউ ক্যান মিটিগেট দ্যাট, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট আমার হয়, আমি দেখছি, ঠিক আছে? সো এই ফ্যাক্টরটা মাথায় রাখতে পারেন। সেখানে কিছু সাজেশন দেওয়া আছে যে কি কি বিষয় নিয়ে হচ্ছে আপনারা এসে স্টাডি করতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে আপনি অনেক পড়লেই যে এসে কমন পড়বে এরকম না, আবার একদম না পড়লে যে এসে কমন পড়ে না তাও না। এসেটা আসলে অটোমেটিক কমন পড়ে যায় অনেক সময়। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু স্টক জিনিস রেডি করা। ফর ইনস্ট্যান্স বাংলাদেশের বেসিক কিছু ডেটা, বাংলাদেশের জিডিপি কত, বাংলাদেশের ইনকাম কত, পপুলেশন কত, এই ধরনের জিনিসগুলা সব জায়গায় আলুর মতো করে যায়। এসডিজি, সংবিধান, দুই একটা সিম্পল কোটেশন, বিশেষ করে রেডিমেড স্ট্যাটিস্টিক্স যেগুলো সবকিছুতে যায়, এরকমের একটা আপনি এক পাতা বা দুই পাতার করতে পারেন। যেমন কিছু স্ট্যাটিস্টিক্স আমি কালেক্ট করে রাখি যেটা কম বেশি সবকিছুতে যায়, ইকোনমিক ইন্ডেক্স গুলা, ঠিক আছে? ওই ধরনের জিনিসগুলা, হ্যাঁ, আপনার একটা জাস্ট বেসিক কিছু জিনিস, যে না টপিক যেটাই আসুক কম বেশি এই ধরনের জিনিসগুলোতে আমি এটা আনসার করতে পারি। আমি কি বুঝতে পারছি কথাটা? বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের কিছু আলু রেডি করবেন, আলুগুলা সব জায়গায় একটু কাইটে কুইটে দিয়ে দিবেন, যাতে একটু একদমই যেন ডেটা ছাড়া মনে না হয়, যেন কিছু মনে হয় যে না ছেলেটা ইংরেজি একটু কম জানলেও জ্ঞান তার আছে, এরকম একটা ভাইব আসলে তখন হচ্ছে দেখবেন স্যারের মনটা নরম হবে, স্যারের ভালো লাগবে, ঠিক আছে? খাতাটা পড়ে যেন মনে হয় না ছেলেটার ভিতরে কিছু হইলেও আছে, এটা নাই তো ওইটা আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস ধারে কাটে, কিছু কিছু জিনিস ভারে কাটে, কাটলেই হইলো, একভাবে কাটাই দিবেন, খালি কাটাই দিলেই হইলো। বুঝেন না আমি কি বলছি? কি বলছি বুঝেন না? বলছি কিছু কিছু জিনিস ধারে কাটে আর কিছু কিছু জিনিস ভারে কাটে, কাটলেই হইলো। এখন বুঝছেন? হ্যাঁ, যখন চাকরি, হ্যাঁ, যেইভাবে আপনার যে কোনো একটা ভাবে টিচারের মনের মধ্যে জায়গা নিতে পারলেই হইলো যে ইউ নো অ্যাটলিস্ট সামথিং, ঠিক আছে? সো এই জিনিসটা তার ভিতরে ঢুকাই দিতে হবে যে না স্যার আমারে ফালাই দেওয়ার না, আমার আই হ্যাভ অ্যাটলিস্ট সামথিং। এই জিনিসটা যখন আপনার এক্সামিনারের মাধ্যমে ঢুকাইতে পারবেন, উনি অবশ্যই আপনাকে কখনো খারাপ মার্কস দিবেন না। এক্সামিনার তো আর আপনার শত্রু না, তাই না? এমন তো নাই যে এক্সামিনার মেয়ের সাথে আপনি প্রেম করেন, এক্সামিনার আপনার দেখতে পারে না, তা তো না, ঠিক আছে? সুতরাং আপনার মুদ্রা কথা হচ্ছে কাটানো। এই তো এই বিষয়গুলো একটু দেখবেন, খেয়াল রাখবেন। এখানে কিছু স্যাম্পল এসের ইয়া দেওয়া আছে, এগুলো আপনাদের জন্য আমি রেখে দিলাম, আপনারা পড়বেন।
পড়লে ভালো লাগবে, জ্ঞান অর্জন করতে পারবেন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপরে কিছু জিনিস আছে, কিভাবে প্রেজেন্ট করেছে, পয়েন্ট বাই পয়েন্ট কিভাবে দিয়েছে, এগুলো একটু দেখতে পারেন। ঠিক আছে, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, গভর্নমেন্ট, এই ধরনের জিনিসগুলো আছে। ঠিক আছে, এগুলো আর আমার মনে হয় পড়ানোর কিছু নাই। এখানে বিগত বিসিএস গুলারও এসে টপিক গুলো আছে, আপনারা একটু দেখেন। ঠিক আছে, তো দেখবেন যে এখানে এই যে যেমন ধরেন রাশিয়া ইউক্রেন ওয়ার এন্ড ইটস ইম্পর্টেন্স অন ওয়ার্ল্ড ইকোনমি, এটা 44তম বিসিএস এর রিটেন কোশ্চেন ছিল আপনাদের জন্য। আপনারা না জানলেও তখনকার সময় এটা আলোচ্য বিষয় ছিল। আমি কি বলছি বুঝছেন? যেমন মুজিব বর্ষ যখন 43তম বিসিএস হয়েছে, এটার সময় একটা আলোচ্য ছিল, তখন যত রিটেন ক্যান্ডিডেট ছিল তারা সবাই কম বেশি এটা পড়ে গেছিল। কি বলছি বুঝছেন না বুঝেন নাই? সুতরাং আগের যদি দুই একটা টপিক দেখে আপনার ভরকায় যাওয়ার মতো অবস্থাও হয়, আপনি মাথায় এটা রাখবেন যে তখনকার কনটেক্সটে এটা আলোচ্য ছিল। তো আপনার কনটেক্সটে এখন আলোচ্য কোনটা সেটা আপনি দেখেন। 38তম বিসিএস এর রোহিঙ্গা ক্রাইসিস ছিল, আমার বিসিএস রোহিঙ্গা ক্রাইসিস 38তম বিসিএস জন্য ইম্পর্টেন্ট টপিক ছিল, সবাই জানতো। আর কিছু পারুক না পারুক, রিটেনের ক্যান্ডিডেট তখন রোহিঙ্গা ক্রাইসিস পারে। বুঝতে পারছেন? সো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, এমন কোনো না কোনো একটা টপিক থাকবে যেটা আপনি পারেন, যেটা নিয়ে আপনি লিখতে পারবেন অন্তত। ঠিক আছে, ইম্প্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অন লিবারেশন ওয়ার অফ 1971 সবাই পারবে লিখতে কম বেশি। বাংলাদেশের গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি 41তম বিসিএস এর সময় এটা সবচেয়ে হাইলাইটেড টপিক ছিল রিটেন পরীক্ষার আগে, ওইটাই আসছে কিন্তু রিটেন পরীক্ষায়। তো এরকম বিষয় একদম পপুলার কিছু একটা থাকবে যেটা আপনারা সবাই জানেন পারেন। সুতরাং এসের টপিক নিয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নাই, বরং ভিতরে এটাকে কিভাবে এক্সিকিউট করবেন এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। ঠিক আছে, সো এসে অটোমেটিক কমন পড়বে, দ্যাটস হোয়াট আই বিলিভ। ঠিক আছে, ইনশাআল্লাহ দ্যাটস অল ফর টুডে। আপনাদের জন্য পদ্মা সেতুটা মনে ইম্পর্টেন্ট, পদ্মা সেতু আসতে পারে। ঠিক আছে, পদ্মা সেতুটা একটু দেখে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের জিনিস আসতে পারে। বা বাংলাদেশের এই যে এখন তো অনেক উন্নয়ন হয়েছে না, এই যে একসাথে অনেক পদ্মা সেতু, তারপরে হচ্ছে পদ্মা রেল সেতু, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল সব একসাথে চালু হয়েছে, সবগুলা মিলায় একটা আসতে পারে। হয়তো মেট্রো রেল আলাদা এসে আসবে না, কিন্তু ওভারঅল যে ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ এরকম কিছু একটা আসতে পারে। ঠিক আছে, এই ধরনের কিছু একটা দেখে যায় না, আপনারা আসলে আসতে পারে। ঠিক আছে, কয় পেজ লিখলে মোটামুটি স্ট্যান্ডার্ড হবে এটা ভাই আমি যেটা বলছি, আপনারা সময় নিবেন, 1-1.5 ঘন্টা হাতে সময় নিবেন। এই 1.5 ঘন্টা আমি যা পারি যতটুকু পারি, ওই যে বলে না যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করা, এরকম আর কি। আপনার যা আছে তা নিয়ে আপনি লিখে যেতে থাকবেন যদ্দূর পারেন। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, ঝাঁপাই পড়বেন, যা আছে যদ্দূর আছে। আমার কাছে ভালো আছে তো ভালো, আমার কাছে কম আছে তো কম, এটাই। ঠিক আছে, থিমেটিক কোশ্চেন গুলোতে কত সময় নেওয়া উচিত, যত দ্রুত পারেন এগুলো শেষ করে ফেলবেন। এসের জন্য বেশি সময় বরাদ্দ রাখার চেষ্টা করবেন, এসের জন্য যত বেশি সময় বরাদ্দ রাখা যায়। ঠিক আছে, মুজিব বর্ষ এখন মনে হয় আসার চান্স নাই, কারণ মুজিব বর্ষ এখন একটু পুরান কনসেপ্ট হয়ে গেছে, তো চলে গেছে, তো এখন হয়তো বা মুজিব বর্ষ আর আসবে না। একটু প্রাসঙ্গিক দেখেন, সমসাময়িকের সাথে কন্টেম্পোরারি যায়, এরকম কিছু একটা দেখেন। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ক্যাডার বানায় দিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে ক্লাস করার জন্য। তো আপনাদের যদি উত্তরণ রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ইনবক্সে করতে পারেন। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আগামী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। আর আপনার ভাই কি শুনতে পাচ্ছেন? জি ফয়সাল ভাই, শুনতে পাচ্ছি। ভাইয়া একটু কাইন্ডলি পিডিএফটা আপলোড দিয়ে দিন। জি জি, আমি এখন আপলোড করে দিচ্ছি।
ঠিক আছে ভাই।